স্বাধীন শব্দ বয়ে আনে সত্যের জয়গান, দায়িত্ব তার অন্ধকারে জালে বিবেকের প্রদীপ দান। নির্ভীক প্রশ্ন তোলে, নত নয় শির, গণমাধ্যম জাগে যখন ন্যায় বিচার ঘুমায় নিরবধির। কিন্তু কখনো এমন কথাও তো শোনা যায় যে জাতির ক্রান্তিকালে ঘুমিয়ে পড়ে স্বয়ং গণমাধ্যমই। প্রিন্ট, ইলেকট্রনিক ও ডিজিটাল এই তিন ধরনের মাধ্যমে আজ গণমাধ্যম তার ব্যাপ্তি ও প্রভাব বহুগুণে বৃদ্ধি করেছে। একটি সজাগ, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমই পারে গণতান্ত্রিক সমাজকে টিকিয়ে রাখতে এবং রাষ্ট্রের অন্য তিনটি স্তম্ভ বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ও আইনসভাকে জবাবদিহিতার আওতায় আনতে। কিন্তু প্রশ্ন হলো, এই তিনটি দায়িত্ব গণমাধ্যম কতটুকু পালন করছে কিংবা করতে পারছে? দেয়ালের পত্রিকায় চোখ লাগিয়ে যে খবর খুঁজছেন এই রিক্সা চালক, তিনি কি আদৌ খুঁজে পাচ্ছেন সেটি? ধরেন আমরা তো আর টাকা আমার কাছে থাকে না সবসময়, ধরেন আমরা কিনে পড়তে পারি না, তো আমরা ধরেন লাগাই রাখছে দশকে আমরা পড়ে গেলাম আর কি। আগের মতো তো আর হয় না, আগে তো এক এরিয়া ছিল আর কি, এখন তো বিভিন্ন দলের খবর আর পাওয়া যায়। আজ থেকে প্রায় 500 বছর আগের কথা। 1566 সাল ভেনিসে প্রচার করা হতো হাতে লেখা সংবাদ। 4টি কাগজ একসঙ্গে পেঁচিয়ে পাঠকের কাছে পাঠানো হতো সপ্তাহ পর পর। ইতালি ও ইউরোপের যুদ্ধ এবং রাজনীতির নানা খবর থাকতো এসব কাগজে। 1609 সালে রিলেশন নামের প্রথম ছাপা সংবাদপত্র বের হয় জার্মানি থেকে। গত প্রায় 100 বছর ধরে ভারতের চেন্নাই থেকে প্রকাশিত হয়ে আসছে বর্তমান বিশ্বের একমাত্র হাতে লেখা সংবাদপত্র উর্দু দৈনিক দ্য মুসলমান। আর বাংলা পত্রিকা হিসেবে প্রথম আত্মপ্রকাশ করে সমাচার দর্পণ। 1818 সালের 23শে মে শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন থেকে শুরু হয় পত্রিকাটির যাত্রা। যদিও 4 দশক আগেই এই উপমহাদেশে আধুনিক সংবাদপত্রের সূচনা ঘটে। 1780 সালে বেঙ্গল গেজেট বা ক্যালকাটা জেনারেল অ্যাডভার্টাইজার নামে 2 পাতার ইংরেজি সাপ্তাহিক বের করেন জেম অগাস্ট হিকি। 1818 সাল পর্যন্ত কলকাতা থেকে প্রকাশিত সব পত্রিকা ছিল ইংরেজি এবং ইউরোপীয়দের দ্বারা সম্পাদিত। ওই বছরের এপ্রিলে দিগদর্শন নামে বাংলা মাসিকপত্র বের করে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন। একই বছরে বের হয় বাঙালি নিয়ন্ত্রিত প্রথম বাংলা সংবাদপত্র বাঙ্গাল গেজেট। এরপর ঈশ্বরচন্দ্র গুপ্তের সাপ্তাহিক সংবাদ প্রভাকর, পাষণ্ড পীড়ন ও সংবাদ সাধুরঞ্জন নামে আরও 3টি পত্রিকা প্রকাশিত হয়। মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকা সমাচার সভা রাজেন্দ্র বের হয় 1931 সালে। ঢাকার প্রথম বাংলা সংবাদপত্র ঢাকা প্রকাশ, যা 1861 সালে বের হয়। এরপর প্রকাশিত হতে থাকে একে একে সব মাসিক, সাপ্তাহিক এবং দৈনিক সংবাদপত্র। 1947-এ দেশভাগের পর পূর্ব বাংলায় প্রথম সংবাদপত্র দৈনিক পয়গাম। মাওলানা আকরাম খাঁর দৈনিক আজাদ তখন কলকাতা থেকে ঢাকায় চলে আসে। 1949 সালে দৈনিক ইত্তেফাক এবং 1951 সালে ছাপা শুরু হয় দৈনিক সংবাদ। স্বাধীনতার পর থেকে মাঝের কিছু সময় সংবাদপত্রের কালো অধ্যায় পেরিয়ে এখন নানা পত্রিকার সমাহারে পূর্ণ স্বাধীন বাংলাদেশ। তথ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক এবং ত্রৈমাসিক মিলে বাংলাদেশে এখন পত্রিকার সংখ্যা 708টি। এর মধ্যে শুধু ঢাকা থেকেই প্রকাশিত দৈনিক পত্রিকার সংখ্যা 284টি। অনেকেই মনে করেন বর্তমান প্রযুক্তির বিশ্বে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পত্রিকার সাংবাদিকতা। কেন সেটা জানতে চাই দৈনিক যুগান্তরে কর্মরত মাঠের একজন গণমাধ্যম কর্মীর কাছ থেকে। যদিও তিনি বলছেন, গভীর বিশ্লেষণমূলক প্রতিবেদনের জন্য এখনও পত্রিকার বিকল্প নেই। পত্রিকার যে বিষয়টি সেটা হচ্ছে আগে সব ধরনের খবরের জন্য পত্রিকার উপর মানুষ নির্ভর করত। এখন হচ্ছে মানুষ ইন ডেপথ রিপোর্ট, যেটা অর্থাৎ ঘটনার পেছনের ঘটনা যেটা, অথবা ঘটনাকে অনেক বিস্তৃতভাবে জানার যে আগ্রহ, সেই আগ্রহটা যাদের আছে তারা এখনও হচ্ছে পত্রিকামুখী। বড় চ্যালেঞ্জ হচ্ছে যে যারা দৈনন্দিন খবর চায়, তাৎক্ষণিক খবর চায়, তাদের আকাঙ্ক্ষাটা কিন্তু তাৎক্ষণিক বিভিন্ন মাধ্যম মিটে যাচ্ছে। সুতরাং সেই জায়গা থেকে প্রিন্ট মিডিয়ার কিছুটা হলেও জৌলুস ভাটা পড়েছে। সময়টা কিভাবে কাটে আপনার? সময়টা
বাংলাদেশের একজন জ্যেষ্ঠ সম্পাদক শফিক রেহমান সংবাদপত্রের নানা চড়াই উতরাই নিয়ে তার সাথে কিছুক্ষণের একান্ত আলাপচারিতা, যিনি একই সাথে কাজ করেছেন রেডিও, টেলিভিশন এবং পত্রিকা 3 মাধ্যমেই। তিনি বললেন, প্রিন্ট মিডিয়ার যে সার্কুলেশনের ফিরিস্তি তা শুভঙ্করের ফাঁকি। আমি ক্লাস 10-এ থাকতেই কিন্তু পত্রিকা বের করতাম, হাতে দেখে কাগজ। আমি যখন ঢাকায় এসেছিলাম কলকাতা থেকে প্রথম 47-এ, তখন কিন্তু এখানে কোনো দৈনিক পত্রিকা ছিল না। তখন ছিল একটাই পত্রিকা ছিল, ঢাকা প্রকাশ তার নাম ছিল, সাপ্তাহিক বেরোতো। আর কলকাতার প্লেন কখন আসবে, এই 11টা 12টা থেকে আসতো, ডাকোটা, এইসব প্লেন তখন ছিল না। কলকাতার লোকসেবক, সত্যযুগ, আনন্দবাজার পত্রিকা এখানকার লোক পড়তে চাইতো না, এখনও চায় না। আর আসতো সাপ্তাহিক দেশ, এগুলো আসতো, এগুলো আমরা পড়তাম। দৈনিক পত্রিকার যুগ, সংবাদ মাধ্যম যেটা বলেন বিভিন্ন, তখন তো টেলিভিশনও ছিল না, তারপর এখন অনলাইনেও চলে এসছে। এগুলো অনেক পরে এসছে বাংলাদেশে। তার আগে সংবাদ মাধ্যম কিন্তু এত বিস্তৃত বা ব্যাপক বা জনপ্রিয় বা জনপ্রিয় ছিল না। এবার একটু টেলিভিশন মিডিয়ার প্রসঙ্গে আসা যাক। বাংলাদেশের টেলিভিশন শিল্প গণমাধ্যমের একটি শক্তিশালী ও প্রভাবশালী মাধ্যম হিসেবে বিবেচিত। 1964 সালে পরীক্ষামূলক সম্প্রচারের মাধ্যমে ঢাকায় টেলিভিশনের যাত্রা শুরু হয়। ধীরে ধীরে এই মাধ্যমটি দেশের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করে। শুরুতে কেবল রাষ্ট্রীয় মালিকানাধীন চ্যানেল থাকলেও 90 দশকের শেষ দিকে বেসরকারি টেলিভিশন চ্যানেলের উত্থানে শিল্পটি এক নতুন গতি পায়। সংবাদ, বিনোদন, নাটক, রিয়েলিটি শো ও বিতর্ক অনুষ্ঠান সহ বিভিন্ন ধরনের কন্টেন্টের মাধ্যমে বাংলাদেশের টেলিভিশন দর্শকপ্রিয়তার পাশাপাশি জনমত গঠনে ভূমিকা রেখে চলেছে। ডিজিটাল যুগে এসেও টেলিভিশন এখনও মানুষের ঘরের অভ্যন্তরে একটি নির্ভরযোগ্য বিনোদন ও তথ্যের উৎস হিসেবে টিকে আছে। কিন্তু গণমাধ্যমের এই শাখাটি নিয়েও রয়েছে নানা বিতর্ক। বাংলাদেশের বেসরকারি টেলিভিশনের প্রতিবেদক দলের নেতৃত্ব দিচ্ছেন এমন একজনের সঙ্গে বেশ কিছুক্ষণের আলাপচারিতা। তার মতে, গত কয়েক দশকে টিভি মিডিয়ায় প্রযুক্তিগত অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু এর মাধ্যমে কাজ করেন যেসব কলাকুশলী, তাদের উন্নয়ন খুব একটা হয়নি। বাংলাদেশে 10টি সংবাদভিত্তিক চ্যানেল, যেখানে কানাডায় 3টা সংবাদভিত্তিক চ্যানেল। এত ছোট দেশ, এত টেলিভিশন চ্যানেল, 40টার মতো টেলিভিশন চ্যানেল, কিন্তু সংখ্যায় বাড়লেও গুণগত মান নিশ্চিত করার দিকে আমরা খুব একটা এগিয়ে যাইনি। এর আরেকটি বড় কারণ হচ্ছে যে গণমাধ্যমে যারা কাজ করছেন তাদের যে পেশাগত সুযোগ সুবিধা কিংবা তাদের যে পেশাগত দক্ষতা বৃদ্ধির যে ব্যবস্থাপনা, সেটির দিকে নজর কম, বরং গণমাধ্যম যারা উদ্যোক্তা বা ইনভেস্টর তারা বেশি বেশি ইনভেস্ট করছেন যন্ত্রপাতিতে, কিন্তু ম্যান পাওয়ারে না। যে কারণে দেখা যায় টেকনোলজির দিক থেকে এখনকার গণমাধ্যম বা টেলিভিশন বা পত্রপত্রিকাগুলো উন্নত হচ্ছে বটে, কিন্তু তাদের গুণগত সংবাদের গুণগত মান কিংবা অনুষ্ঠানের গুণগত মান খুব একটা বিকাশ লাভ করছে না। এ কারণে তারা মার্কেটে প্রতিযোগিতা অনেকে ঝরে পড়ছে। তিনি বলছেন, গত প্রায় 1.5 যুগে গণতন্ত্রের অন্ধকার সময়ের কারণে মুখ থুবড়ে পড়েছে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতাও। দেখা যাচ্ছে যে বাংলাদেশে গত প্রায় 1.5 দশক কিন্তু গণতন্ত্র অনেক বড় চ্যালেঞ্জের মধ্যে ছিল। তখন গণমাধ্যমকে অনেক রকমের প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হয়েছে। সেটি পার করে এখন যখন আরেকটি রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা, এখনও যে গণমাধ্যম পুরোপুরি স্বাধীন হয়েছে বলা যায় না। হয়তো বিভিন্ন সংস্থা থেকে, সরকার থেকে কিংবা মন্ত্রণালয় থেকে সরাসরি সেই হস্তক্ষেপগুলো কিংবা প্রভাব বিস্তারের যে আমরা ব্যাপারগুলো দেখতাম, সেটি তেমনভাবে এখন হচ্ছে না। কিন্তু এখন এক ধরনের অদৃশ্য ভয়, কখন মব সহিংসতা এসে ঢুকে পড়বে গণমাধ্যমের অফিসে, সেই ভয়টা কাজ করে। এর সঙ্গে কিন্তু সেলফ সেন্সরশিপ একটা বড় প্রতিবন্ধকতার জায়গা আমাদের। যে যিনি কাজ করছেন, যিনি এডিটোরিয়াল টেবিলে কাজ করছেন বা যিনি রিপোর্টটা তৈরি করছেন, তার নিজস্ব যে ব্যক্তিগত দর্শন, রাজনৈতিক চিন্তা, চেতনা, সেটির একটা প্রভাব কিন্তু তিনি সচেতন কিংবা অবচেতনভাবে তার কন্টেন্টের মধ্যে ফেলছেন। টেলিভিশন মিডিয়ায় এখন আরেকটি বিতর্কের নাম টিআরপি। টেলিভিশন রেটিং পয়েন্ট টিআরপি একসময় দর্শকপ্রিয়তার মাপকাঠি হিসেবে বিবেচিত হলেও বর্তমানে এর নির্ভরযোগ্যতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। সীমিত পরিসরে সংগৃহীত তথ্য দিয়ে
পুরো দেশের দর্শনচিত্র নির্ধারণ করা কতটা বাস্তবসম্মত তা নিয়ে সমালোচনার শেষ নেই। তথ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী 4টি সরকারি টেলিভিশন সহ বাংলাদেশে এখন স্যাটেলাইট টেলিভিশনের সংখ্যা 39টি। টেলিভিশন মিডিয়ায় মাঠে কাজ করেন এমন পরিচিত 2টি পদের নাম প্রতিবেদক এবং চিত্র সাংবাদিক। এই মাধ্যমে কাজ করতে গিয়ে তাদেরও রয়েছে বিচিত্র কিছু অভিজ্ঞতা, গল্প এবং তিক্ততা। মানে আমরা গণতন্ত্রের কথা বলি, গণতন্ত্র মানে কিন্তু শুধু ব্যালট বাক্স না, গণতন্ত্র মানে কিন্তু গণমাধ্যম। সেই গণমাধ্যম যদি আসলে সত্যের কথা নির্ভীকভাবে বলতে না পারে তাহলেই কিন্তু সেখানে একটা শঙ্কা হয়, তখনই কিন্তু সংবাদ গণমাধ্যম হেরে যায় এবং গণমাধ্যম কর্মীরা হেরে যায়। আমাদের কোনো সিকিউরিটি নাই, আমাদের কোনো বলার মতো জায়গা নেই, আমাদের কোনো প্রতিবাদের কোনো জায়গা নেই, কেউ আমাদেরকে নিয়ে চিন্তা করে না। যারা ছবি তুলি আমাদেরকে চিন্তা করার মতো কেউ নেই। ছবি না থাকলে কোনো স্টোরি দাঁড়াবে না। সেই ক্ষেত্রে আমার জান প্রাণ দিয়ে হইলে আমার ছবিটা দেখতেছি গুলি আসতেছে, সবাই গুলি দেখলে সবাই পিছনে দৌড়ায়, আর আমি গুলি দেখলে সেই গুলির দিকে এগিয়ে যাই, আমার গুলির ছবিটা লাগবে, কিন্তু কখনো ভাবিনি একটা গুলি আমার বুকেও লাগতে পারে। এই যে গণমাধ্যমের এত প্রসার, এত ব্যাপ্তি, খবরের জন্য এত ছুটে চলা, তবু কেন গণমাধ্যমের প্রতিও শোনা যায় মানুষের অনাগ্রহের গল্প। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মাঠে গল্পরত একদল তরুণ শিক্ষার্থী। গল্পের জন্য বসলেও গল্পে তেমন মন নেই তাদের, প্রত্যেকের হাতে হাতে মুঠোফোন। তারা বলছেন সব তথ্য এখন হাতের মুঠোয়, তাই পরিবারের সাথে ডাইনিং টেবিলে বসে একসাথে দেখা হয় না টিভি, পড়া হয় না পত্রিকা। জেনারেশন অবভিয়াসলি নিউজ নিয়ে ইন্টারেস্টেড, মানে দেশে কি হচ্ছে তো সবাই জানতে চায় বা দেখতে চায়। কারণ দেশ যদি মাটির নিচে চলে যায় তাহলে তো কেউ এই জিনিসটা নিয়ে পজিটিভলি দেখবে না। সো অবভিয়াসলি দেশে কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে সবাই ইন্টারেস্টেড, সবাই নিউজ দেখে। আমরা মেইনলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই নিউজগুলো দেখি। সো টিভিতে এখন ধরেন যে বাবা মায়ের সাথে ভাবে ড্রয়িং রুমে বসে ভাবে নিউজটাও দেখা হয় না, আর এখন টিভিতেও যে সবসময় ইন্টারেস্টিং বা ভালো নিউজ দেয় এটাও নট নেসেসারি। সোশ্যাল মিডিয়াতে সব কিছু বিশ্বাস করা যায় না, কিন্তু কিছু কিছু পেজেস আছে যেগুলোতে অ্যাকচুয়ালি অথেন্টিক নিউজ এবং তারা ঠিকঠাক মতন ভেরিফাই করে নিউজগুলো দেয়। আমরা যে কোনো নিউজ কোনো কিছুর জন্য আমাদেরকে টেলিভিশনের নিউজের জন্য অপেক্ষা করতে হচ্ছে না, আমরা ডিরেক্টলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইজিলি পাচ্ছি এবং সেকেন্ডে এবং মুহূর্তের মধ্যে পাচ্ছি। কিন্তু আবার একটা নেগেটিভ দিকও আছে। নেগেটিভ দিক যদি আমি বলতে চাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সব নিউজ যে একদম পারফেক্ট, এটা যে সঠিক এই জিনিসটা আমরা বলতে পারি না। তো এই দিক দিয়ে দেখা গেলে হচ্ছে গণমাধ্যম বস্তুনিষ্ঠতা দিক থেকে আমাদের যে আগের যে এটা ছিল টেলিভিশন, পত্রিকা, রেডিও, এই জিনিসগুলো অবশ্যই একটা ইয়ে থাকে, কারণ তারা হচ্ছে এদের ইম্পর্টেন্সটা কখনো পাল্টাবে না, কারণ তারা অবশ্যই চেষ্টা করবে যে যেটা সঠিক, যেটা সত্যি, সেটাকে একদম যাচাই বাছাই করে দেওয়া। তো সেই জায়গা থেকে অবশ্যই আমরা যদি প্রেফার করি তো আমরা হচ্ছে ট্রেডিশনাল মিডিয়ার দিকেই যাব, নট সোশ্যাল মিডিয়া। বর্তমান যুগে গণমাধ্যমের একটি শক্তিশালী শাখা ডিজিটাল প্ল্যাটফর্ম। এটি আধুনিক যোগাযোগের সবচেয়ে গতিশীল ও প্রভাবশালী মাধ্যম, যা ইন্টারনেট ভিত্তিক প্রযুক্তিকে ব্যবহার করে তথ্য, সংবাদ, বিনোদন ও মতামত ছড়িয়ে দেয় মুহূর্তের মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন সংবাদ পোর্টাল, ব্লগ, পডকাস্ট ও ভিডিও প্ল্যাটফর্মের মাধ্যমে ডিজিটাল মিডিয়া ব্যক্তি থেকে প্রতিষ্ঠান সবাইকে দিয়েছে কণ্ঠস্বর এবং মত প্রকাশের স্বাধীনতা। বাংলাদেশের প্রেক্ষাপটেও ডিজিটাল মিডিয়া দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে, যেখানে গতানুগতিক সংবাদ পাঠ নয়, অংশগ্রহণমূলক ও বাস্তবমুখী কন্টেন্টের চাহিদা ক্রমেই বাড়ছে। একটা সময় কিন্তু যারা সাংবাদিকতা করতেন বা গণমাধ্যমে কাজ করতেন বড় ধরনের ডিভাইস নিয়ে তারা মাঠে দৌড়াতে হতো, কিন্তু সময়ের পরিক্রমায় আমরা দেখেছি সেটি ধীরে ধীরে ছোট হতে শুরু করেছে। যেমন আমরা যারা এখন কাজ করছি মাল্টিমিডিয়া বা মধু জার্নালিস্ট যারা আছি আমরা কিন্তু এটা মোবাইল বা কিছু গুরুত্বপূর্ণ ডিভাইস নিয়ে কিন্তু আমরা মাঠে সংবাদ সংগ্রহ করি। সেই ক্ষেত্রে যদি আমাদের ঝুঁকির কথা বলি বা আমাদের চ্যালেঞ্জের কথা বলি, সেটা অনেক রয়েছে। যেমন আমরা যখন 24শে যে জুলাই গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যারা মোবাইল সাংবাদিকতা করেছে বা মাল্টিমিডিয়া সাংবাদিকতা করেছে তারা কিন্তু বেশ ঝুঁকিতে পড়েছে। বিশেষ করে আমাদের কিন্তু সব কিছু নিজেদের করতে হয়, যেমন ক্যামেরা কন্ট্রোল থেকে শুরু করে ভয়েস
জবাব দেওয়া সব কিন্তু নিজেরাই করতে হয়, সেক্ষেত্রে ঝুঁকি তো অবশ্যই রয়েছে। মানে ওয়ান ম্যান আর্মি হয়ে আমাদের কাজ করতে হয়, সেটা ভিডিও প্যাকেজ তৈরি করা, স্ক্রিপ্ট লেখা এবং হচ্ছে সেই ভিডিও আবার পাবলিশ করা, ক্যাপশন লেখা, সব কিছুই আমাদের কাজ করতে হয়। আর বর্তমান যেহেতু প্রযুক্তির আপডেট যুগ, ডিজিটাল হচ্ছে দিন দিন, এখন মানুষ তাৎক্ষণিক সব কিছু জানতে চায়। এখন সে তাৎক্ষণিক জিনিসটা জানার জন্য সবচেয়ে মাল্টিমিডিয়ার যে প্ল্যাটফর্মটা, এই জিনিসটা মানুষ সবচেয়ে সোশ্যাল মিডিয়া সবচেয়ে বেশি এঙ্গেজ। এখানকার পরিস্থিতি যদি বলি যে একেবারে রণক্ষেত্রে পরিণত হয়েছে এই জায়গাটি। ইতিহাসের প্রতিটি রক্তক্ষয়ী সংগ্রামের আড়ালে যে কলমগুলো রক্ত ঝরিয়েও কথা বলার সাহস দেখিয়েছে, তাদের নাম সাংবাদিক। যুদ্ধক্ষেত্র হোক, বিপ্লবের মঞ্চ হোক কিংবা স্বৈর শাসনের তীব্র আধার, সাংবাদিকরা সবসময় থেকেছেন সামনেই। তাদের জীবন অনিশ্চয়তায় ঘেরা, অথচ সেই জীবনের মাঝেও তারা প্রতিনিয়তই রচনা করে যান তথ্যভিত্তিক মহাকাব্য। দেশজুড়ে গণমাধ্যমের এত সংগঠন, কিন্তু গণমাধ্যম কর্মীদের স্বার্থে কতটা কথা বলা যাচ্ছে? আবু সালে আকন, রিপোর্টারদের সবচেয়ে বড় এবং মর্যাদার সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি, তিনি বলছেন, প্রযুক্তির উৎকর্ষতায় গণমাধ্যমের অনেক বিবর্তন, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজব গণমাধ্যমের জন্য একটা বিরাট হুমকি। এখন লিখতে পারি, কথা বলতে পারি, কেউ তুলে নিয়ে যাবে, কেউ গুম করবে, এই হুমকিটা অন্তত আসে না। যদি সাংবাদিক হতে হয় তাহলে তো লেখাপড়া শিখেই সাংবাদিক হতে হবে। আবার একজন স্নাতক কমপ্লিট করে সে কি 10-15 হাজার টাকা বেতনে চাকরি শুরু করবে? সেটা তো ঠিক না। অবাধ তথ্য প্রবাহের ক্ষেত্র যেমন সুবিধাজনক, তেমনি অসুবিধারও একটা বিষয় আছে। অসুবিধার বিষয় হলো যে সঠিক তথ্যটা যেভাবে এখানে দেয়া যায়, বেঠিক তথ্যটাও একইভাবে দেয়া যায়। এই ক্ষেত্রে এই জায়গাটায় উচিত নিয়ন্ত্রণ করা। 5ই আগস্ট দেশের পট পরিবর্তনের পর রাষ্ট্র সংস্কারে যেসব সংস্কার কমিশন গঠন করা হয়েছিল, তাদের মধ্যে গণমাধ্যম সংস্কার কমিশন অন্যতম। এই কমিশন মোট 21টি পয়েন্টে গণমাধ্যমের সংস্কারে একগুচ্ছ প্রস্তাব দিয়েছে। বিশেষ করে একই কোম্পানি, গোষ্ঠী, ব্যক্তি, পরিবার বা উদ্যোক্তা যাতে একই সঙ্গে একাধিক গণমাধ্যমের মালিক না হতে পারেন, সে বিষয়েও সুপারিশ করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। সারা বিশ্বে এবং কানাডা। শফিকুল আলম, দেশি নানা গণমাধ্যম পেরিয়ে উল্লেখযোগ্য সময় কাটিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যমে। এখন দায়িত্ব পালন করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসেবে। তার মতে গণমাধ্যমের জন্য 3টি বিষয় সবচেয়ে বেশি জরুরি: 1. কথা বলার স্বাধীনতা, 2. কপিরাইট সত্ত্ব এবং 3. সাংবাদিকদের মর্যাদা। আমার মনে হয় ওভারঅল আমি যখন আমার ফ্রেন্ডদেরকে দেখি, তাদের সাফারিংসটা দেখি, তাদের ফিউচার সিকিউর না, তারা জানেন না তিনি পেনশন পাবেন কিনা, তার গ্র্যাচুইটি থাকবে কিনা, তার প্রভিডেন্ট ফান্ডের টাকাটা যে কেটে রাখা হচ্ছে সেটা ইভেনচুয়ালি উনি পাবেন কিনা, এগুলো তো আছে। আর খুব হরহামেশা চাকরি চলে যায়, এটা আছে। আর সবচেয়ে বড় জিনিস যেই আপনি লাইফ স্প্যানে 30 বছর একটা জায়গায় চাকরি করতে চান, ওই 30 বছর আসলে এই পত্রিকাটা টিকবে কিনা, সেটাও একটা বড় জিনিস। ফলে আমাদের দেখা যাচ্ছে যে পত্রিকা বা নিউজ মিডিয়ার শেলফ লাইফটাও খুব ছোট। আমেরিকায় দেখেন, একটা নিউ ইয়র্ক টাইমসের বয়স 150-200 বছর বয়স, লন্ডন টাইমসের বয়স 200 বছরের বেশি, 250 বছর। তো সবাই যখন লন্ডন টাইমসে ঢুকে, তখন তার তো মনে হয় যে তার চাকরিটা সারা জীবন থাকবে। তা আমাদের এখানে তো সেটা হচ্ছে না। আমাদের এখানে অনেকে আজকে সে এই রেজিমের সময় একটা পত্রিকা আসলে দেখালো, পরের রেজিমে সে পত্রিকা টিকতেছেই না। এই পুরো গল্পের মধ্যে রেডিওর খবর আজ স্মৃতির শব্দ, নিঃশব্দে মুছে যায় ঢেউয়ের মতো।